সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী বেড়ালের চোখ। মানুষের মনের ভাষা নাকি তার চোখ দেখে বোঝা যায়। সত্যি যায় কিনা জানি না, তবে মানুষ ছাড়া অন্য প্রাণীর চোখ দেখে সত্যিই কি বোঝা যায় তারা কি ভাবছে, তারা কি চাইছে, তারা কাউকে ভালোবাসে কিনা, কিংবা ধরুন কাউকে ঘৃণা করছে কিনা। আমাদের মতো জটিল মনস্তত্ত্ব হয়তো তাদের ভেতরে কাজ করে না, কিন্তু এমন কিছু কিছু প্রাণী আছে যাদের তীক্ষ্ণ চোখের চাহনি মানুষের মনের সমস্ত অন্ধকারের অনেকখানি অবধি পড়ে ফেলতে পারে। তেমনি এক চোখ দিয়ে দেখব আজ। মানুষের নয়, আমরা খুঁজে দেখব কি রহস্য লুকিয়ে আছে বিড়ালের চোখের ভেতরে। পারফেক্ট বলে কি কিছু হয়? উত্তরটা আমিও না বলতাম যদি না 6 মাস আগে পিয়ার সঙ্গে আমার দেখা হতো। একটা কালচারাল ইভেন্টে প্রথম আমি পিয়াকে দেখেছিলাম। পিয়ার একটা সোলো নাচ ছিল, তাতে ও স্টেজে উঠতেই আমার চোখ আটকে গিয়েছিল। এরপর নাচ শুরু করতে আমি শুধুই মুগ্ধ চোখে তাকিয়েছিলাম। মনে আছে আশপাশের ভিড় কি করছে আমার কোনো খেয়ালই ছিল না, তবে ওর ডান্স শেষ হতে যখন হাততালির ঝড় উঠল তখন বুঝলাম সকলকেই মুগ্ধ করেছে। আমি সেই দিনই ওর সঙ্গে দেখা করি, কারণ আমি তার প্রেমে পড়েছি একেবারে প্রথম দর্শনেই। প্রথমে ফোন নাম্বার, বন্ধুত্ব এবং সেখান থেকে প্রেম হতে 1.5 মাস মতো লেগেছিল। যতই দিন যাচ্ছে তত আমি ওর প্রেমে পড়ে চলেছি, আরো বেশি করে প্রতিদিন যেন। আমি ভেবেই রেখেছি যে পিয়াকে আমি সামনের মাসে ভ্যালেন্টাইন ডেতে প্রপোজ করব। সত্যি বলতে মেয়েটা যাকে বলে পারফেক্ট। ওর সঙ্গে আমার বাবা মায়ের আলাপ আগেই করিয়েছি। পিয়ার নিজের মা বাবা এখানে থাকে না, কাজের সূত্রে পিয়া একাই এখানে একটি 1 কামরা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। তবে আমি ওর ফ্ল্যাটে কখনো যাইনি। এই একটা ব্যাপার আমার অদ্ভুত লাগে, মানে ও কখনো আমায় নিজের ফ্ল্যাটে যেতে বলেনি আজ অব্দি, অথচ ও নিজে অনেকবার এসেছে আমার বাড়ি। ও কি একা থাকে বলে আমায় নিয়ে যেতে চায় না? মানে এখনো কি আমি ওর সেই ভরসার জায়গায় পৌঁছাইনি? এক শনিবার আমরা ডেটে এসেছি, লাঞ্চ, একটি সিনেমা এবং তারপর একটি ক্যাফেতে বসে সন্ধ্যাবেলা আড্ডা মারছি। এরপর দেরি হয়ে যাবে বলে পিয়া উঠতে চাইলে আমি বললাম, আরে আমি ড্রপ করে দেবো তোমায়, রিল্যাক্স। লক্ষ্য করলাম কথাটা শুনে পিয়ার মুখে একটা ছায়া নামল। পিয়া কথা ঘুরিয়ে দিল। সেদিনও চলে যাওয়ার পর আমি মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম ব্যাপারটাতে। কথাটা ওকে সরাসরি জিজ্ঞেস করব বলে ভেবে নিলাম পরে যেদিনই দেখা হবে সেই দিন। 1 সপ্তাহ বাদে আমরা আবার মিট করলাম। সেদিন সরাসরি আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা পিয়া, তুমি তো আমায় কোনোদিন নিজের ফ্ল্যাটে নিয়ে যাওনি কেন বলো তো? লক্ষ্য করেছি তুমি ব্যাপারটা এড়িয়ে যাও বারবার। সমস্যা কি? একটু ঠোঁট কামড়ে পিয়া উত্তর দিল, না না, তা নয়। তুমি আসলে 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 আমার কোনো ছেলে বন্ধু আমার ঘরে এলেই মিহ খুব রাগ করে। কি? কে রাগ করে? মিহ। সে আবার কে? মিহকে? মিহ হলো আমার পোষা বিড়াল। সে কি, তুমি বিড়াল পোষো? হ্যাঁ, তোমায় ইচ্ছে করেই বলিনি, কারণ আমি তোমার কাছেই অনেকবার শুনেছি তোমার বিড়াল অপছন্দের কথা। পিয়া, আমি বেড়াল জিনিসটা শুধু অপছন্দ নয়, তীব্র অপছন্দ করি। ইনফ্যাক্ট আমার আইলুরোফোবিয়া আছে। বেড়াল দেখলেই আমার এক ধরনের অ্যাংজাইটি শুরু হয়। হ্যাঁ, তুমি বলেছিলে ছোটবেলায় একটা বেড়াল তোমাকে আঁচড়ে দিয়েছিল। হ্যাঁ, সেই ঘটনার পর থেকেই আমার মনে একটা বেড়ালদের নিয়ে ভয় ঢুকে গিয়েছিল। এখন ভয় না থাকলেও অপছন্দটা রয়ে গিয়েছে। আমি জানি তো, সেজন্যই বলিনি এতদিন। কথাটা হজম করতে আমার কয়েক মিনিট সময় আর কয়েক সিপ কোল্ড ড্রিঙ্ক লাগলো। তারপর বললাম, বুঝলাম। তো সে বিড়ালের ভয়ে তুমি আমায় বাড়ি নিয়ে যেতে চাও না, তাই তো? আরে বাবা,
তোমার জন্য এটুকু না হয় আমি মানিয়ে নেব। রিয়েলি? থ্যাংক ইউ। যাক, অন্তত এতে আমার একটা দুশ্চিন্তা কমলো। তোমার হাতে গলায় যে মাঝে মাঝে আঁচড়ের দাগ দেখতাম, আমি তো তাতে চিন্তায় ছিলাম যে বুঝি তোমার অন্য কোনো বয়ফ্রেন্ডের কীর্তি। হ্যাঁ, আমায় মিহু আদর করে তো, আর আদর করলেই ওই রকম দাগ হয়ে যায়। তবে তোমাকে আমার বাড়িতে না নিয়ে যাওয়ার পিছনে আরো একটা কারণ আছে। কি কারণ? একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে আমার কোনো ছেলে বন্ধু আমার ঘরে এলে মিহু রেগে যায়। পদ্মিনী আর কৃষ্ণা অনেকবারই আমার ফ্ল্যাটে এসেছে, তখন মিহু একদম লক্ষ্মী ছেলে হয়েছিল। কিন্তু আগের সপ্তাহে ওদের সাথে তমাল আসতেই ও খুব ডিস্টার্ব করলো। আমি হেসে উঠলাম মেয়েটার কথা শুনে। ঠাট্টার সুরে বললাম, তাহলে তুমিও তোমার বেড়ালকে বেশ ভয় পাও? হ্যাঁ। এরপর বেশিক্ষণ আর কথা হয়নি। দেরি হয়ে যাচ্ছিল, বাইরে মেঘ ডাকা শুরু করেছে। তাই একদিন পিয়ার বাড়ি যাওয়ার কথা ফাইনাল করে ওকে ক্যাবে তুলে দিয়ে আমি নিজেও বাড়ির পথ ধরলাম। এর কয়েক সপ্তাহ পরে একটি নতুন মুভি দেখার প্ল্যান করেছিলাম আমরা দুইজন। তখন পিয়া নিজে থেকেই সাজেস্ট করে যে মুভি মাল্টিপ্লেক্সে না দেখে বরং তার ফ্ল্যাটে দেখাই ভালো হবে, আর অবশ্যই বেশি রোম্যান্টিক। সিনেমাটি একটি অনলাইন স্ট্রিমিং চ্যানেলেও আছে, ইংরেজি ভূতের সিনেমা। ঠিক হলো, আগামী রবিবার দুপুরে আমি ওর ফ্ল্যাটে যাচ্ছি। পরের রবিবার আমি পিৎজা, কোক আর পপকর্ন নিয়ে পিয়ার ফ্ল্যাটে পৌঁছে গেলাম যথাসময়। দরজার বেল দেওয়ার একটু বাদেই দরজা খুলে পিয়া বেরিয়ে এলো, আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ওকে বাড়ির পোশাকেও এতটা সুন্দরী লাগে এটা আমি আজকেই প্রথম দেখলাম। কিন্তু ঠিক তখনই আমি ওই জিনিসটাকে দেখতে পেলাম। সামনে দুই পায়ে ভর করে সোজা হয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে একটা কুচকুচে কালো বেড়াল। না, পুরো কালো নয়, বুকের কাছটায় একটা সাদা ছোপ আছে। বেড়ালটার দৃষ্টিতে কিছু একটা ছিল, যার ফলে আমার ভেতর থেকে একটা অস্বস্তি উঠে এলো, যেন তীব্র ক্রোধ বা হিংসা ভরা প্রাণীটার দৃষ্টি। এছাড়া আরো একটা বিশেষত্ব আছে দুই চোখে। বেড়ালটার একটা চোখের মণি হলুদ, আর একটা মণি নীল। টুকটাক কুইজে আমি অংশগ্রহণ করি বলে সামান্য জ্ঞান আছে আমার একটু। এই দুই চোখের দুই রং থাকাকে বিজ্ঞানের ভাষায় বলে হেটেরোক্রোমিয়া। মানুষের মধ্যে এ বিরল হলেও বেড়ালদের মধ্যে এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। সেই অসদৃশ্যতার কারণে তার দৃষ্টিটা যেন আরো অসহ্যকর লাগছে আমার। কোনো জন্তু যে এরম তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকাতে পারে তা আমি আগে জানতাম না। পিয়া বিড়ালটাকে দেখিয়ে বলল, এই হলো মিহু, কিউট না? আমি কোনো উত্তর দিলাম না। পিয়া তার বেড়ালের উদ্দেশ্যে ডাক দিল, এসো এসো মিহু, এদিকে এসো এসো। বেড়ালটা কিন্তু এলো না, গ্যাঁট হয়ে একইভাবে বসে থাকলো আমার দিকে তাকিয়ে। পিয়া নিজেই এগিয়ে গিয়ে বেড়ালটাকে কোলে নেয়ার জন্য ধরতে গেল, তাতেও লাভ হলো না। পিয়াকে একবার দেখে নিয়ে কোলে ওঠার আহ্বান সম্পূর্ণ অগ্রাহ্য করে ঠায় তাকিয়ে রইল আমার দিকে। আমি এখানে আসার আগেই আমার স্ট্র্যাটেজি ঠিক করে এসেছিলাম। আমি ভেবেই রেখেছিলাম যে আমি বেড়ালটাকে ইগনোর করব। অতএব আমি সেই পন্থাই নিলাম। বেড়ালটা থেকে মুখ ঘুরিয়ে সোজা গিয়ে সোফার পাশের সেন্টার টেবিলে খাবারগুলো নামিয়ে রাখলাম এবং নিজে সোফায় বসলাম গা এলিয়ে। পিয়া আমার পাশেই বসল। হালকা মেজাজে গল্প শুরু করলাম। কিন্তু যতক্ষণ বসে আমরা কথা বলছিলাম আমার মধ্যে অস্বস্তিটা রয়েই গিয়েছিল। যতই এড়িয়ে যাওয়ার ভান করি আমি টের পাচ্ছিলাম নিজের উপর একজোড়া ভিন্ন রঙের চোখের দৃষ্টি বারবার এসে পড়ছে। আমি বেড়ালটার দিকে না তাকিয়েও বলতে পারি যে সেটা আমার দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে। তার চোখের আক্রোশ আর ঘৃণা আমি যেন নিজের দিকে টের পাচ্ছি এখানে বসে। আমি দাঁতে দাঁত চেপে ইগনোর করি অস্বস্তিটাকে।
এটা কি শুধুই আমার ফোবিয়ার ফল, নাকি এই বেড়ালটার মধ্যে আলাদা কিছু আছে? যাই হোক, আজকের সুন্দর সময়টা আমি হতভাগা বেড়ালটার জন্য নষ্ট হতে দেব না কিছুতেই। আধ ঘন্টা বাদে পিয়ার বড় এলইডি টিভিতে আমরা মুভি দেখা শুরু করি, সাথে পিৎজা আর ঠান্ডা কোক। আরে দাঁড়াও তো, এভাবে না সিনেমা দেখে মজা নেই। পিয়া বলে ওঠে, তারপর নিজেই উঠে জানলার দরজা টেনে দিয়ে আলো নিভিয়ে ঘর অন্ধকার করে দিল। আমার দিকে ফিরে হেসে বলল, এইবার সিনেমা হলের ফিল আসবে। ভূতের সিনেমা অন্ধকার ছাড়া দেখে মজা আছে নাকি? ওর কথায় সহমত না হয়ে পারলাম না। সিনেমা শুরু হলো। বেশ ভয়ের সিনেমা, যদিও জাম্প স্কেয়ারে ভর্তি। পিয়া ঠিক সিনেমা হলের মতোই আমার কাঁধে মাথা রেখে পিৎজায় কামড় দিচ্ছে আর সিনেমা দেখছে। আমার মুখেও মাঝে মাঝে পিৎজা দিচ্ছে। খাওয়ার মাঝেই একটা পিৎজার ছোট্ট টুকরো পিয়া ছুঁড়ে দেয় বেড়ালটার দিকে, আর তাতেই আরো একবার আমার চোখ গেল ওই বেড়ালটার দিকে। বেড়ালটা কিন্তু তাকিয়েও দেখল না পিৎজাটার দিকে। অন্ধকার ঘরে দুইটি টুনি বাল্বের মতো জ্বলতে থাকা খুদে বিন্দু এক দৃষ্টিতে আমার উপর স্থির। আমার গায়ে কাঁটা দিল। মারাত্মক অস্বস্তি হচ্ছে এইটার জন্য। এত পোষ্য থাকতে পিয়াকে এই বিচ্ছিরি বেড়ালটাকেই পুষতে হলো। চোখ ঘুরিয়ে আবার টিভি স্ক্রিনে মনোযোগ দিলাম। আরো কিছুক্ষণ সময় কাটল। পিয়া আমার গায়ে এলিয়ে বসে আছে। আমি আরো একটু কাছে টেনে নিলাম। সেও আমার কাছে সরে এসে আমার চোখে চোখ রাখে। সাথে সাথেই একটা জোর ডাক দেয় বেড়ালটা। সেই ডাকটায় পিয়াও একটু কেঁপে ওঠে। দুজনেরই দৃষ্টি যায় বেড়ালটার দিকে। তাকিয়ে দেখি বেড়ালটা উঠে দাঁড়িয়ে আছে, কান দুটো খাড়া করে ওই দুই চোখ দিয়ে যেন আমায় ভস্ম করে দেবে। কি তীব্রতা সেই দৃষ্টিতে! পিয়া আবার একটু সরে বসে আমার থেকে। এ কি কাণ্ড! আমি কি এই জন্তুটার ভয়ে নিজের প্রেমিকাকে জড়িয়েও ধরতে পারবো না? আমার জেদ চেপে যায়, রাগ হয় বেড়ালটার উপর। আরো কিছুক্ষণ সিনেমা চলার পর আমাদের অজান্তেই কখন যেন আমরা দুজনে আরো একবার ঘনিষ্ঠ হয়ে পড়েছি। কখন যেন একে অন্যের ঠোঁট বড় কাছে চলে এসেছে। পিয়ার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আমার মুখে। দুজনেই একটু এগিয়ে আসি, আমাদের ঠোঁট স্পর্শ করে। ঠিক সেই মুহূর্তে আচমকা আমার উপর কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। গায়ের লোম ফুলিয়ে শয়তান বেড়ালটা আমার মুখ লক্ষ্য করে ঝাঁপ দিয়েছে। কিছু করার আগেই আমার মুখ জুড়ে কালো শয়তানটা আঁচড়ে দিল। যতক্ষণে ওটাকে সরানো গেল ততক্ষণে আমার গালের আর ঘাড়ের দুই জায়গা থেকে রক্তপাত হচ্ছে। রাগে একগাদা অপশব্দ মুখ থেকে বেরিয়েই আসে আমার। পিয়া বেড়ালটাকে ধরতে এগোতেই সেটা লেজ আর গায়ের লোম ফুলিয়ে বিশ্রীভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল। পিয়াও তাতে ভয় পেয়ে দুপা পিছিয়ে এলো। ওহো, তোমার তো রক্ত বেরোচ্ছে। ওই শয়তানটা, দূর করো ওটাকে। পিয়া ছুটে গিয়ে স্যাভলন আর ব্যান্ডেড নিয়ে আসে। বেড়ালটা ততক্ষণে সরে পড়েছে। আমার গালে ব্যান্ডেড লাগাতে লাগাতে পিয়া বলল, তোমায় বলেছিলাম না, মিহু একদম আমার ছেলে বন্ধুদের পছন্দ করে না। আমার মাথাটা গরম হয়ে গেল এই কথাটা শুনে। আমি এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বললাম, বাজে কথা বললো না তো? ওটা একটা বড় বেড়াল, ধরো ওটাকে। আমি আর থাকছি না এখানে। শিট! আমার রাগ মাথায় উঠল। কোনো কথা না বলে সোজা ফ্ল্যাটের দরজা দিয়ে বেরিয়ে গেলাম। সুর কেটে গেছে সুন্দর দুপুরটার। বাড়ি গিয়ে পিয়াকে আর ফোন করিনি। তার অনেকবার কল আসলেও সেদিন আর রিসিভ করিনি, কারণ আমার পিয়ার উপরেও যথেষ্ট রাগ হচ্ছিল। এই অসভ্য জানোয়ারটার সাথে কিভাবে দিন কাটায় মেয়েটা, অসহ্য। আমার রাগ অবশ্য বেশি সময়ের জন্য স্থায়ী হয় না কোনোদিন। পরের দিনই ফোন করলাম পিয়াকে।
পিয়া অনেকবার সরি বলল গতকালের জন্য, এবং দুদিন পর শনিবার আবার দেখা করব বলে ঠিক করলাম। কিন্তু শনিবার ওর সাথে দেখা হওয়ার পর একটা অদ্ভুত অস্বস্তি হলো। সেই অস্বস্তি, আমার মনে হলো ওই বেড়ালটা আমাদেরকে দেখছে, আমাকে দেখছে। আশ্চর্যভাবে এরপর যতবারই পিয়ার সঙ্গে বেরোই ততবারই এই একই অনুভূতি আমার হতে থাকলো। এমনকি কোনো রেস্তোরাঁ বা মলের ভেতরে বসে থাকাকালীনও আমার মনে হতো প্রতি মুহূর্তে একজোড়া হলদে নীল চোখ লক্ষ্য রাখছে আমাদের প্রতিটি গতিবিধির ওপর। আর একটা ব্যাপার, পিয়ার হাবভাবও কেমন জানি বদলে যাচ্ছে। আগে ও আমার কথায় যতটা হাসত, আজকাল যেন ততটা হাসে না। আগে যেমন রাস্তা পেরোনোর সময় বা নির্জনে আমার হাতও চেপে ধরত, আজকাল ধরে না। কেমন যেন দূরে সরে যাচ্ছে আমার থেকে। আমি অনেকবার চেষ্টা করেছি এর কারণ বুঝতে, কিন্তু পারিনি। আর যতই আমার সঙ্গে ওর দূরত্ব বাড়ছে দিন দিন, ততই ওর গায়ে আঁচড়ের দাগের সংখ্যা বাড়ছে। আরও একটা বিষয় লক্ষ্য করলাম, পিয়া দিন দিন যেন ভুলে যাচ্ছে অনেক কিছু। এই তো কয়েকদিন আগে আইসক্রিম পার্লারে গিয়ে অর্ডার দিতে গিয়ে পিয়া আমায় প্রশ্ন করলো, তুমি কোন ফ্লেভার নেবে? যেটা বরাবরই নি। কোনটা? আমি খুব অবাক হলাম, কারণ আমি বরাবরই ব্ল্যাক কারেন্ট খাই, এটা পিয়া ভালোভাবেই জানে। এর আগে অজস্রবার সে নিজেই অর্ডার দিয়েছে, ঠিক যেমন আমি জানি ওর নিজের টুটি ফ্রুটি সব থেকে প্রিয়, তেমনি ও জানে আমার বিষয়। আমি একটু বিরক্ত হয়েই বললাম, তুমি জানো না? এ আবার কেমন কথা? প্রিয়ার মুখের ভাব দেখে কিন্তু আমি স্পষ্টই বুঝলাম ও মনে করতে পারছে না। এরকম অনেক ছোটখাটো বিষয় ও ভুলতে শুরু করেছে। এই, ওই দিনের কথা মনে আছে তোমার? গোছের কথা উঠলেই আমি ওর মুখ দেখে বুঝতে পারতাম ওর আসলে কিছুই মনে নেই। ও কি ভুলে যাচ্ছে সব পুরনো স্মৃতি, নাকি শুধু আমার সাথে ওর স্মৃতিগুলোই দিন দিন ঝাপসা হয়ে আসছে ওর মনে? ওর ফ্ল্যাটে ওই দিনের পর থেকে আমি অনেকদিন বেড়ালের প্রসঙ্গ তুলিনি ইচ্ছা করি। কেন জানি না আমার মনে হতো ওই প্রসঙ্গ তুললেই ছন্দ কেটে যায় আমাদের দুইজনের। কিন্তু সেই দিন ওর হাতে বেড়ালের বেশ গভীর কামড় বা আঁচড়ের দাগ দেখে বলতে বাধ্য হলাম, এই তোমার গায়ে আঁচড়ের দাগ খুব বেড়েছে, এই দাগটা কি ডিপ দেখো, কিছু ক্রিম বা অ্যান্টিসেপ্টিক লাগিয়েছো? শালা কেমন বেড়াল তোমার? এই কথা বলতেই রেগে গেল পিয়া, কাটা কাটা ভাবে বলল, কিচ্ছু দরকার নেই লাগানোর। মিহো আমায় ভালোবেসে আদর করে দেয়, এগুলো তারই দাগ। এরপর আমি আর ওই প্রসঙ্গ তুলিনি। এরপর আরো একটা ঘটনা ঘটল। একদিন একটা রেস্তোরাঁয় মুখোমুখি বসে কথা বলতে বলতে খেয়াল করলাম পিয়া আমার কথায় কান না দিয়ে অন্য মনস্ক ভঙ্গিতে কিছু ভাবছে। ওর গলায় বেশ গভীর একটা বেড়ালের কামড়ের দাগে ও পরম তৃপ্তিতে আঙুল বোলাচ্ছে, আর ওর ঠোঁটে হালকা হাসির আভা খেলে যাচ্ছে, যেন খুব মজার কিছু মনে পড়ছে ওর। অবাক হলাম আবার, পিয়ার হয়েছে কি? ওর কি আর আমার প্রতি উৎসাহ নেই? খুব তাড়াতাড়ি বুঝতে পারলাম ওর উৎসাহ আমার প্রতি সত্যিই কমছে। আমাদের দেখা করার সময় কমছে আর তারিখের ব্যবধান বাড়ছে। আগেও জানতো আমার কোন রং পছন্দ, কোন খাবার পছন্দ ইত্যাদি। যে কোনো মেয়ের মতোই ও এই ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিত, কিন্তু আজকালও নিজেই সেগুলো ভুলে যাচ্ছে, যেন সে এগুলো জানেই না, কোনোদিন শোনেনি। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কোথায় যেন সুর কেটে গিয়েছে। পিয়া আমার থেকে আজকাল দূরে দূরে থাকছে, হাত ধরতে গেলেও কেমন জানি এড়িয়ে যায়। ওর ভাবভঙ্গি দেখে মনে হয় ও যেন ভয় পাচ্ছে এই কেউ দেখে নেবে আর তাতে ভীষণ রাগ করবে। এছাড়া আমার নিজের মনে ওই অস্বস্তিটা তো আছেই। রাস্তায় হাঁটলেও আমার মনে হতো রাস্তার বেড়ালগুলো আমাদের দেখছে, আর তাদের চোখের মনির দিকে ভালো করে তাকালে দেখব
সে দুটোর রং আলাদা। আমি চেষ্টা করি সম্পর্ক টিকিয়ে রাখার, কিন্তু পিয়ার তরফ থেকে সেরকম সাড়া পাই না। তার যেন বিশেষ ইচ্ছা নেই আর। কিন্তু পিয়াকে আমি ভালোবাসি, সত্যিই বড় ভালোবেসে ফেলেছি। তাই এত কিছুর পরেও আমি শেষ চেষ্টা হিসেবে ভ্যালেন্টাইনে পিয়াকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করি। ওকে না জানিয়েই একটা টেডি আর চকলেট নিয়ে পিয়ার ফ্ল্যাটে গিয়ে হাজির হলাম সকালে। আজ রবিবার পড়েছে, তাই ও বাড়িতেই আছে। ফ্ল্যাটের দরজায় বেল বাজাতে যাই, ঠিক তখনই শুনতে পেলাম ঘরের ভেতর থেকে পিয়ার খিলখিল হাসির শব্দ। কেমন একটা অস্বাভাবিক হাসি। আমার আঙুল বেলের সুইচের ওপরেই আটকে গেল। ভেতর থেকে ভেসে আসা পরবর্তী কথাগুলো শুনতে পেলাম। পিয়া আদুরে গলায় পরম আবেগ মাখা স্বরে কাউকে বলছে, ছাড়ো, অনেক হয়েছে। না না, আর দুষ্টুমি নয়, ছাড়ো, এবার আমাকে ছাড়ো। এই ভঙ্গি আমার পরিচিত। যে কোনো প্রেমিকের কাছেই তার প্রেমিকার এই কথা বলার ভঙ্গি পরিচিত। এই শুনেই আমার মাথাটা ঘুরে যায়। রাগ, ক্ষোভ আর একটা প্রচন্ড কষ্ট একসাথে আমার মধ্যে নেমে আসে। আমি এতটা বোকা, এতদিন বুঝতে পারিনি পিয়ার আসল সমস্যা, পিয়ার আমার প্রতি এই অদ্ভুত আচরণের কারণ। আজকে ওকে না জানিয়ে এখানে না এলে হয়তো জানতেও পারতাম না শি ইজ চিটিং অন মি উইথ সামওয়ান এলস। এই মুহূর্তে তার ঘরে অন্য কেউ আছে, অন্য কোনো পুরুষ, এবং তার সাথেই ও। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। কি করব ভাবছিলাম। ফিরে যাব, সারা জীবনের মতো ওকে ব্লক করে দেব? না না, আমি ওর চোখে চোখ রেখে দেখতে চাই। আমি জানতে চাইব কেন আমার সাথে এরকম করলো, কেন। আমি দরজার বেল বাজালাম। খানিক বাদেই পিয়া দরজা খুলল। তার পরনের অগোছালো গাউন, চুল দেখেই বোঝা যায় আমার সন্দেহই ঠিক। কোনো কথা না বলেই আমি তাকে মৃদু ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম। ঢুকে সোজা চলে গেলাম ওর বেডরুমে। দেখলাম বিছানার চাদর অবিন্যস্ত, কিন্তু কিন্তু বিছানায় কেউ নেই। না, ভুল বললাম, আছে, একজন আছে। ওই অশুভ কালো বেড়ালটা বসে আছে বিছানায়। নিশ্চয়ই ছেলেটা বাথরুমে ঢুকেছে। আমি গিয়ে বাথরুমের দরজা খুলে দেখি কেউ নেই। পুরো ফ্ল্যাটে পিয়া আর আমি বাদে দ্বিতীয় কোনো মানুষ নেই। কিন্তু তা কিভাবে হয়? আমি যে স্পষ্ট শুনলাম। এতক্ষণে পিয়া এসে দাঁড়িয়েছে আমার পেছনে। একটা অদ্ভুত বিরক্তির ভঙ্গিতেও বলল, দেখো, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমার একটা কথা বলার ছিল তোমাকে, যে আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। কি বলবো বুঝে পাচ্ছিলাম না। আমার মাথায় রাগ চড়ে গিয়েছে। উত্তর দিলাম, তাই নাকি? আচ্ছা বেশ, এমনিতেও এইভাবে আর চলা যায় না। আমি জানি ঘরে কেউ ছিল। কোথায় সে, বলো। আমি তোমায় কিচ্ছু বলতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? তুমি 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 যাও, এখন যাও। আমি হতবাক হয়ে পিয়ার দিকে তাকাই। সে আমার নাম মনে করতে পারছে না। স্পষ্ট বুঝছি পিয়া আমার নাম মনে করার চেষ্টা করলো একটু আগে, কিন্তু পারল না। ও আমার নামটাও ভুলে গিয়েছে। পিয়া এরপর সাফ আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। এরপর আর কিছু বলার থাকে না। আমি হাতের জিনিসগুলো সেখানেই একটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে এলাম ফ্ল্যাট থেকে। তবে পিয়া দরজা বন্ধ করার আগে আমি শেষবারের মতো দেখতে পেয়েছি ওই কালো বেড়ালটাকে। খাট থেকে নেমে বেরিয়ে এসেছে বাইরের ঘরে। স্পষ্ট দেখলাম, ঠিক যেন আমায় দেখে হাসছে। তার রাঙা দুই চোখে স্পষ্ট কৌতুক আর
আমার প্রতি একটা অবজ্ঞা ফুটে আছে। মুখে ব্যঙ্গের আর জয়ের হাসির রেখা স্পষ্ট। সেই মুহূর্তে আমার মুখের রক্ত যেন হিম হয়ে গিয়েছিল ওই দৃষ্টির সামনে। মনে হয়েছিল এই দৃষ্টি আমাদের জাগতিক কিছু নয়, ওটা কোনো বেড়াল নয়, ওটা অন্য কিছু। প্রায় 1.5 বছর পরের ঘটনা। একদিন পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় বসে আছি আমি আর দেবদীপা। দেবদীপা আমার এখনকার গার্লফ্রেন্ড। প্রিয়ার ঘটনাটার পর আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। গত 1 বছরে এই মেয়েটাই আমায় স্বাভাবিক হতে সাহায্য করেছে। রেস্তোরাঁর বিল দিয়ে উঠে পড়ছিলাম, তখনই চোখ পড়ল একটু দূরের একটি টেবিলে। প্রিয়া বসে রয়েছে এবং তার সাথে একটা ছেলে। ছেলেটা আমার দিকে পিঠ দিয়ে বসা, কিন্তু প্রিয়াকে দেখতে পাচ্ছি ওর মুখোমুখি। যদিও ও আমায় খেয়াল করেনি। একবার ভাবলাম এড়িয়ে যাই, কিন্তু হঠাৎ কি মনে হলো দেবদীপাকে একটু বসতে বলে আমি উঠে প্রিয়ার টেবিলটার দিকে এগিয়ে গেলাম। ও টেবিলের সামনে গিয়ে বললাম, হাই প্রিয়া, কেমন আছো? প্রিয়া আমার দিকে তাকালো, কিন্তু তার চোখে আমায় চিনতে পারার কোনো লক্ষণ দেখলাম না। হয় সে একজন দারুণ অভিনেত্রী, অথবা সে সত্যিই আমায় চিনতে পারছে না। আশ্চর্য, লক্ষ্য করলাম তার হাতে গলায় এখনো সদ্য বেড়ালের আঁচড় দেওয়ার নতুন দাগ। প্রিয়া আমার দিকে খানিক তাকিয়ে যেন কিছু মনে করার চেষ্টা করলো একবার, কিন্তু পারল না। বলল, আপনাকে তো ঠিক। আমি অপমানিত ও দুঃখিত বোধ করছিলাম, তাই আমি ওকে কথা শেষ করতে না দিয়েই বলে উঠলাম, নেভার মাইন্ড, হ্যাভ এ গুড ডে। এই বলে চলে আসছিলাম, কিন্তু ঘুরতেই আমার চোখ পড়ল তার সামনে বসা ছেলেটির ওপর। চমকে উঠলাম আমি। সেই চোখ, হ্যাঁ, ছেলেটার এক চোখ হলুদ, অন্য চোখের মনি নীল। এই চোখ, এই দৃষ্টি আমি কোনো দিন ভুলব না। চিনতেও কোনো ভুল হতে পারে না আমার এই দৃষ্টি। 1.5 বছর আগের সেই অস্বস্তিকর অনুভূতি এক মুহূর্তের জন্য ফিরে এলো। আমি চলে যেতে যেতেও লক্ষ্য করলাম যে সে আমায় দেখে হাসছে। ঠোঁটে ব্যঙ্গের বাঁকা অবজ্ঞা আর তাচ্ছিল্যের হাসি, চোখে সেই অদ্ভুত অসহ্যকর দৃষ্টি। এই চোখ, এই হাসি আমি চিনি, খুব ভালো চিনি এই দৃষ্টি। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? দেখুন, প্রিয়া আবার লেখকের কাছে ফিরে আসবে কিনা আমরা জানি না, তবে এটুকু জানি প্রিয়ার ইউটিউব সার্চের একদম ওপর দিকে আছে সুস্বাদু ইঁদুরের কারি।